বাংলাদেশের মিডিয়াগুলা খুবই রঙ্গতামাশা জানে, আমার কাছে সেরকম মনে হয়, এবং পরিস্থিতি বুঝে তারা কথাবার্তা বলে। বিগত কয়েকদিন ধরে আমরা যদি বাংলাদেশের মিডিয়াগুলা দেখি তাহলে দেখা যাবে যে সেখানে এমন খবর ছাপা হয়েছে যাতে মনে হতে পারে যে ইসরায়েলের হয়তো আর কোনো অস্তিত্বই নেই। কারণ ইরান থেকে বেড়ায় যা ব্যালিস্টিক মিসাইলস আর গোয়িং ফরওয়ার্ড টু Israel to destroy Israel immediately, মানে আকাশ থেকে একেবারে বৃষ্টির মতো ড্রোন এবং কি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের মাটিতে পড়ছে। তাদের বিল্ডিং, রাস্তাঘাট, বিমানবন্দর, সমুদ্র বন্দর একেবারে মাটির সাথে মিশে গেছে। এই খবরগুলোই আমরা পাচ্ছিলাম নাকি। নট অনলি দ্যাট, সবচেয়ে ভয়ঙ্কর একটা দাবি আমরা দেখছিলাম, বাংলাদেশের মিডিয়াও প্রচার করছিল, এবং এরা যে প্রচার করছিল সেটা অবশ্যই যে ইরান থেকে প্রচারিত হয়েছিল, এই জন্যই দাবি করছিল যে 27টা না 28টা ওই বিমান ইসরায়েলের নাকি ফেলে দিয়েছে। তার মধ্যে F-35 স্টিলথ বিমান, স্টিলথ জঙ্গি বিমান, এইটাও নাকি ফেলে দিয়েছে। এবং এটা দেখলাম যে বাংলাদেশের কিছু প্রথিতযশা ইউটিউবার এবং যারা নাকি মনে হয় যে মিলিটারিতে কাজও করে, আমার ধারণা তারা মনে হয় যে মিলিটারির সাথে যুক্ত, কারণ তারা দেখি যে প্রায় মিলিটারি উইপন্স, মিলিটারি স্ট্র্যাটেজি, যে পলিটিক্স, এইগুলো নিয়ে কথাবার্তা বলে। এই ধরনের লোকজনও দেখলাম যে খুব উল্লাসের সাথে বলছে যে ইসরায়েল শেষ, ইসরায়েলের বিমান টিমান একেবারে পুরা ল্যাবড়া চ্যাবড়া হয়ে গেছে। এত কথা কেন বললাম জানেন? এতদিন ধরে এ সমস্তই শুনে আসছি, যেখানে ইসরায়েলের বিমান শেষ, তারপরে কি হান্ড্রেডস অফ ব্যালিস্টিক মিসাইলস আর ফলিং ডাউন অন দ্য গ্রাউন্ড অফ ইসরায়েল, and Israel is actually going to be abolished immediately. Israel is going to be eliminated from the world map immediately. এরকমই খবরই আমরা পাচ্ছিলাম, বাট ইভেনচুয়ালি হঠাৎ করে কথা নাই বার্তা নাই। এই যে বাংলাদেশের মিডিয়া দেখি একেবারে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে একটা উল্টা পাল্টা এই যে খবর দিয়েছে। কি খবর? ইরানের 40টি স্থানে ইসরায়েলের মিসাইল হামলা, তেহরানের পাল্টা জবাব। এটা কোন ধরনের কথা ভাই? যেখানে ইসরায়েলের আদৌ কোনো অস্তিত্বই আছে এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এবং এমন আমরা দেখছি যে তাদের রাস্তাঘাট, বিল্ডিং ভেঙে চুরে খান খান হয়ে গেছে, আর ইসরায়েল থেকে নাকি লাখে লাখে লোক পালিয়ে চলে গেছে। তো এখানে হঠাৎ করে ইসরায়েল আবার পাল্টা 40টি জায়গায় ইরানে কিভাবে আঘাত হানতে পারে? হাউ ইজ ইট পসিবল? বুঝতে পারছেন? মানে বাংলাদেশের মিডিয়াগুলো খুব মজা দেয়, বেশ এন্টারটেইনমেন্টের একটা ভালো উইপন্স বলা যেতে পারে, বা টুলস বলা যেতে পারে। আমি কিন্তু খুব মজা করি। এখন যেহেতু আমি বাংলায় ভিডিও বানাই, তাই না, তো এখন বাংলা ভাষী শ্রোতা হলো আমার দর্শক শ্রোতা, সুতরাং তাদের জন্য তো আমার এই বাংলাদেশের মিডিয়ার খবর এর উপর ভিত্তি করে বলতে হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমি একটা জিনিস খেয়াল করলাম, এই ইসরায়েলের সাথে ভারতের কিন্তু খুব ভালো সম্পর্ক, কূটনৈতিক, তাই না? সেখানে বেশ কতগুলো মিডিয়া তারাও দেখি বাংলাদেশের মতোই, বাংলাদেশের মিডিয়ার মতোই খবর টবর প্রচার করে। এটা আমাকে খুব বিস্মিত করছে। হু আর দে? তারা আসলে কারা? যে ইসরায়েলের সাথে ভারতের একেবারে কঠিন কূটনৈতিক সম্পর্কই খালি না, ইসরায়েলি মিলিটারি টেকনোলজি দিয়ে ইন্ডিয়া কিন্তু তার মিলিটারি যে ওয়েপন্স সেটা তারা সজ্জিত করছে। অথচ সেই ভারতের অনেক ইউটিউবার দেখলাম যে তারা, এবং মিডিয়াও আছে, তারা দেখি বাংলাদেশের মিডিয়ার সুরে কথা বলে। এটা আমাকে বিস্মিত করছে। আসল কথা হচ্ছে যে এখন তাহলে বাংলাদেশের মিডিয়া হঠাৎ করে এই যে কেন খবর দিল যে ইরানের 40টি স্থানে ইসরায়েলের মিসাইল হামলা? আমি আগেও কিন্তু ওই কয়েকটা ভিডিওতে বলেছি, অলরেডি আমি বলেছি যে ইরান যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে এই যে ইসরায়েলে, এইগুলা কিন্তু কোনোভাবে প্রেসিশন স্ট্রাইক করার মতো না। প্রেসিশন স্ট্রাইক মানে যেটা একেবারে নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানার, তাই না? অবশ্য ব্যালিস্টিক মিসাইল কিন্তু নিখুঁতভাবে আঘাত হানতে পারেও না, এটা তার কিন্তু একটা সীমাবদ্ধতা। নিখুঁতভাবে আঘাত হানে বেসিক্যালি ওই যে ক্রুইজ মিসাইল, তো ক্রুইজ মিসাইলের গতি তো একটু কম, আবার ওগুলো নিচু দিয়ে উড়িয়ে যেতে পারে। তো ওইগুলাকে ইসরায়েল কিন্তু খুব সফলভাবে ইন্টারসেপ্ট করতে পারে, অর্থাৎ তাদের অ্যান্টি
অ্যান্টি মিসাইল সিস্টেম যেটা আছে, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে তাদের ওই যে কী আছে অ্যারো-3, তারপরে ডেভিড স্লিং, তারপরে বিখ্যাত সে আয়রন ডোম, এগুলো তো আছে। আবার আমেরিকা থেকে আনা থার্ড, তারপরে প্যাট্রিয়ট, এগুলোও আছে। একেবারে বৈচিত্র্যপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম, ওইগুলোকে ভেদ করে ইসরায়েলের মাটিতে ওই ক্রুইজ মিসাইল অথবা ওই ড্রোন দিয়ে আসলে আঘাত আনা সম্ভব না। সেক্ষেত্রে হাইপারসনিক মিসাইল যদি মারে, হাইপারসনিক মিসাইল কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আঘাত আনবে। কিন্তু ইরান এই ধরনের হাইপারসনিক ক্রুইজ মিসাইল আবিষ্কার এখনও করতে পারে নাই, তৈরি এখনও করতে পারে নাই, যারা নাকি একেবারে প্রেসিশনে স্ট্রাইক করতে পারে। এর ফলে হচ্ছে কি যে কিছু কিছু ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক মিসাইল এই ইসরায়েলের ভূমিতে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়ছে, এবং তাতে কিন্তু ওই যে ওই বেসামরিক লোকের ক্যাজুয়ালিটি হচ্ছে, এবং কিছু কিছু মনে হয় গুরুত্বপূর্ণ বিল্ডিংও ধসে পড়ছে। বাট ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় শতকরা আমার মনে হয় যে 10 ভাগও না। ইরানের ক্ষয়ক্ষতি এইটা কিন্তু আসলে গোপন করা হচ্ছে। চিন্তা করে দেখেন, যেখানে এই যে ইসরায়েলে এই যে তেল আবিব, তারপরে জেরুজালেম, হাইফা, এখানে লোকজন কিন্তু কেউ সেখান থেকে বের হয়ে পালিয়ে গিয়ে কোথাও আশ্রয় নেয়, তাদের প্রত্যেকটা শহরের নিচে কিন্তু বাংকার টাঙ্কার আছে, এবং সেখানে গিয়ে তারা আশ্রয় নেয়, তারা কিন্তু শহর ছেড়ে চলে যায় নাই। কিন্তু অন দ্য কন্ট্রারি ইরানে কী হচ্ছে, তেহরান থেকে লোকজন নাকি সব ভেগে চলে যাচ্ছে, অলরেডি অনেক নাকি চলে গেছে। তাহলে এই ঘটনা থেকেই তো বোঝা যায় যে ইসরায়েল যে প্রেসিশন অ্যাটাকগুলো করছে একেবারে মিলিটারি টার্গেট এবং গুরুত্বপূর্ণ যে টার্গেট সেগুলোকেই মানে আক্রমণ করেছে, এবং তাদের প্রত্যেকটা ওই যে ওই নিউক্লিয়ার যে প্রজেক্ট আছে না সেগুলোকে আঘাত আনছে। কিন্তু ওই যে অনেক নিচে তো, যেটা আমরা শুনি যে কত 80-90 মিটার নিচে, অর্থাৎ প্রায় 260-70 ফিট নিচে মাটির থেকে নিচে যেহেতু ওই ফ্যাসিলিটিগুলো আছে ইরানের, অর্থাৎ ইসরায়েল মানে খুব বেশি ক্ষতি টতি করতে পারে না, এবং যে কারণেই মনে হচ্ছে যে খুব দ্রুত আমেরিকা এই যুদ্ধের মধ্যে যোগ দিবে, এবং তাদের GBU-57 বলে যে বাংকার ব্লাস্টার যে বম্ব আছে, যার ওজন হলো 30,000 পাউন্ড। 30,000 পাউন্ড মানে কি, প্রায় ধরেন প্রায় 14 টন ওজনের বোমা, যাকে বলা হচ্ছে GBU-57। অবশ্যই সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো ওইগুলো মনে হয় ইউজ করবে, এবং খুব দ্রুতই আমেরিকা যুদ্ধের মধ্যে ঢুকে যাবে। তো কথা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে গিয়ে এখন ইরানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে ইসরায়েল আক্রমণ করছে এই খবরটা দিচ্ছে। কেন দিচ্ছে? এইটা কিন্তু খুব ইজি। একেবারে ইসরায়েল প্রথম দিন যে কাজটা করেছিল, যে 12 জুন, হ্যাঁ, যে কাজটা করেছিল, এরা কিন্তু প্রথম দিনই একেবারে অতর্কিতে অ্যাটাক করে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যাটারিগুলো আছে না, বিভিন্ন জায়গায় মোতায়েন আছে না, প্রথমে ওইগুলোকে ধ্বংস করছিল এবং তাদের রাডার সিস্টেমকে ধ্বংস করছিল। অর্থাৎ অন্য কথায় ইরানের কিন্তু ওই যে ওই এয়ার ডিফেন্স সিস্টেম বলে আর কোনো কিছুই ছিল না। এর ফলে হচ্ছে কি, পরবর্তীতে ইসরায়েলের বিমানগুলো একেবারে মুক্ত বিহঙ্গের মতো ইরানের আকাশে উড়ে বেরিয়ে তারা একেবারে নির্দিষ্ট টার্গেটে তারা তাদের বোমা এবং মিসাইল অ্যাটাক করছে। এবং পরবর্তীতে যে খবর পাওয়া যাচ্ছে, শূন্যস্থান পূরণের জন্য তড়িঘড়ি করে নাকি চায়না কিছু এয়ার ডিফেন্স সিস্টেম সরঞ্জাম নাকি ইরানে পাঠিয়েছে, এবং আমরা তো জানি যে চায়নার এই এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকরী, তাই না? অর্থাৎ অন্য কথায় এই যে প্রথম দিনই যেভাবে এই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যে একেবারে ধ্বংস করে ফেলছিল, আমার মানে যেটা আমি পাইলাম যে 70 থেকে 80% নাকি প্রথম দিনই ধ্বংস করে ফেলছিল। এবং সেটাও করছিল কি করে, ও এমন এক সিস্টেম করছিল যে ওদের ওই এয়ার ডিফেন্স সিস্টেম ওই দিন, মানে যেদিন রাতে আক্রমণ করে ওই দিন নাকি সব ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলো। অর্থাৎ ইসরায়েলের বিমান 200টার প্রায় তারা দল বেঁধে 200টা প্রায় আসছিল তাদের। তো আসার আগে কিন্তু এদের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল ইনঅ্যাক্টিভ, এবং ওই চান্সে এদেরগুলো সব যেখানে যতগুলো পারছে এগুলোকে ডিস্ট্রয় করছে। ভাই, এয়ার ডিফেন্স সিস্টেম যদি ইনঅ্যাক্টিভ থাকে, মানে কার্যকরী না থাকে, অ্যাক্টিভ না থাকে, তাহলে ইসরায়েলের বিমান কিভাবে ধ্বংস হতে পারে? এটা তো ভাই আমার মাথায় আসে না। অথচ বাংলাদেশের কিছু দেখলাম যে ইউটিউবার
দিব্যি বলছে যে তাদের নাকি 26টা না 27টা বিমান ওই ইসরায়েলের মানে ভূপাতিত করছে ইরান। হাউ ইজ ইট পসিবল? মানে মানে কিছু কিছু লোকজন মনে করে যে মানে মিলিটারি জ্ঞান খালি তাদেরই আছে, অন্য মানুষের নাই। অন্য মানুষের মিলিটারি জ্ঞান বলে কোনো কিছুই নাই। যাদের এয়ার ডিফেন্স সিস্টেম প্রথম রাতে প্রায় 80% ধ্বংস করে ফেললো, তো সেখানে কিভাবে ইসরায়েলের বিমান ধ্বংস হবে বলেন তো? তাও আবার নাকি F-35 বিমান ধ্বংস হয়েছে। যাই হোক, তারপরও এই সমস্ত খবর যেহেতু বাংলাদেশের মানুষ শুনতে পছন্দ করে যে ইসরায়েলের এত ক্ষতি হয়েছে, ইসরায়েল মাটির সাথে মিশে গেছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় একেবারে মানে কি হয়েছে, একবারে ভেঙে চুরে খান হয়ে গেছে, গাজা হয়ে গেছে, এই সমস্ত খবর বাংলাদেশের মানুষ শুনতে তো পছন্দ করে। তো এদের মনোরঞ্জনের জন্য এই সমস্ত খবর এই বাংলাদেশ মিডিয়া দেয়। কিন্তু বাস্তবতা হলো ইরানের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। এবং চিন্তা করে দেখেন যে ইসরায়েল কী মারাত্মক মানে দক্ষতার পরিচয় দিয়েছে। আমি তাদের প্রশংসা অথবা তাদের নিন্দা করছি না, বাস্তবে যেটা ঘটছে আমি সেটা বলছি। যে ইরানের টপ লিডার যেগুলো ছিল, মিলিটারি লিডার, তারপরে ইন্টেলিজেন্স গোয়েন্দা লিডার, পুলিশ প্রধান, তারপর গোয়েন্দা প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, IRGC প্রধান, সব কয়টাকে একদিনেই শেষ করে ফেলছে। এবং আমার ধারণা ওই দিন রাতে ওই যে পেজেশকিয়ান আছে না, ওই যে ইরানের যে প্রেসিডেন্ট এবং ওই যে আয়াতুল্লাহ আলী খামেনি, তাদের যে ধর্মীয় নেতা, স্বঘোষিত ধর্মীয় নেতা, যে নাকি নির্বাচিত না, ওই দিন তারা মানে ইসরায়েল স্পেয়ার করছে, অর্থাৎ দয়া করেছে। আমার কাছে সেটা মনে হয় যদি সে করতো তাহলে ওদেরকেও কিন্তু শেষ করে দিতে পারতো, ওদেরকে বাঁচিয়ে রাখছে। মনে হয় যে পরবর্তীতে কোনো নেগোসিয়েশন টান হলে নেতা টেতা তো লাগে, তাই না? নেতা টেতা যদি না থাকে তাহলে কাদের সাথে নেগোসিয়েশন করবে বলেন? তো ওই জন্য ওদেরকে স্পেয়ার করছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরে বলছে যে আয়াতুল্লাহ আলী খামেনি যতই লেকচার মারো আর যতই হুমকি দামকি দাও, তুমি কোথায় আসো আমি কিন্তু জানি, কিন্তু এখনও তোমাকে আমি কিছু বলি নাই, মানে মারবো না, আমরা ওয়েট করতেছি, দেখি তুমি কি করো। তো এই হলো অবস্থা বাস্তবে। তো অবশেষে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলো মনে হয় একটু রিয়ালিটিতে আসছে। এবং ইসরায়েল সম্পর্কে এদের কোনো আইডিয়া আছে আমার কাছে তো মনে হয় না। আরে ভাই, হাজারে মিসাইল বানানো যায়, এটা মানে মারাত্মক কোনো কিছু তা না। বাংলাদেশে যদি ইচ্ছা করে কিছু ইনভেস্টমেন্ট করে ওই রকম মিসাইল বানাবে, তা বানাতে পারে। আরে গাজার হামাস যদি বানাতে পারে, তারপরে ওই হেজবুল্লাহ যদি বানাতে পারে, তো বাংলাদেশ পারবে না? তো ইরানের এরকম বহু মিসাইল আছে, কিছু হয়তো একটু সফিস্টিকেটেড আছে, এটা ঠিকই আছে, আর সেগুলোর সংখ্যা তো অসীম না, সীমিত। ওই তারই হয়তো 2-1টা ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত হানছে। তো এইটা ঘটতেই পারে। আফটারঅল ইরান তো এই দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করছে মিসাইলের উন্নতি করার জন্য, তাই না? কিন্তু তার মানে এই না যে তাদের এই পরিমাণ আছে বা এত সফিস্টিকেটেড জিনিস আছে যেটা দিয়ে তারা ইসরায়েলকে মাটির সাথে গুড়ায় দিতে পারে। ওই ক্ষমতা ইরানের হয়নি। এটাই হলো বাস্তবতা। এখন বাংলাদেশের মুমিন মুসলমান তো আর বাস্তবতার মধ্যে চলে না, তারা তো সারাক্ষণ কল্পনার জগতে থাকে যে ইসরায়েল আর নাই, তাই না? তো ঠিক আছে, তারা কল্পনায় থাকুক, এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেখব যে আসলে ঘটনা কী ঘটতে যাচ্ছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।